21 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, দুটি বর্গক্ষেত্রের একটির কর্ণ অপরটির দ্বিগুণ হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? কিভাবে করব? দেখো, এটা যদি আমাদের বর্গক্ষেত্র হয় তো এই বাহুটাকে বলা হয় কর্ণ, ঠিক আছে? তো দেখো, আমরা কি জানি, কর্ণকে আমরা ডায়াগোনাল বলতে পারি, তাই না? আমাদের সুবিধার্থে আমরা ডি দ্বারা ডিনোট করব। তো দেখো, একটির কর্ণ অপরটির দ্বিগুণ, একটি যদি আমাদের ডি হয় তাহলে অপরটি আমাদের কি হয়ে যাবে, 2d হয়ে যাবে। এবার ক্ষেত্রফল যেহেতু জানতে চেয়েছে, ক্ষেত্রফলের অনুপাত, তো ক্ষেত্রফলের ফর্মুলা আমি কি বলেছিলাম, হাফ ইন্টু ডি তার স্কোয়ার, তাই না? তো দেখো, এখানে ক্ষেত্রফলের অনুপাতটা বসাবো, তাহলে হাফ ইন্টু 2d তার হোল স্কোয়ার, 2d তার হোল স্কোয়ার অনুপাত হাফ ইন্টু ডি তার হোল স্কোয়ার। তো দেখো, বোথ সাইড থেকে হাফ হাফটা কাটাই যাবে, তাহলে 2 এর স্কোয়ার কত হয়ে যায় এখানে 4, 4d স্কোয়ার, আর এটা হয়ে যাবে কত, ডি স্কোয়ার। তো দেখো, এখানে ডি স্কোয়ার কাটা যাবে, তাহলে পড়ে থাকছে কত, 4:1। তাহলে 4:1 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে? 22 নম্বরটা দেখো কি বলছে, 308 মিটার ইন্টু 100 মিটার পরিমাপের একটি চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টালি ব্যবহার করা যাবে? চাতাল অর্থাৎ যে কোনো একটা আয়তাকার টাইপের কিছু একটা ধরে নিতে পারো। তো একটার মান বলে দিয়েছে 308, আর একটা বলে দিয়েছে 100 মিটার, তাই না? তো এখানে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টালি ব্যবহার করা যাবে? কিভাবে করব? যখন সর্ববৃহৎ বলবে তখন আমরা এক কাজ করব, গসাগু করব। যখন, এটা সবসময় একটু মাথায় রাখবে, যখন সর্ববৃহৎ বলবে বা সব থেকে কম যখন বলবে তখন করব আমরা লসাগু, যখন সর্ববৃহৎ বলবে তখন আমরা করব গসাগু। কার কার গসাগু করব? তখন আমরা গসাগু করব 308 আর কি 100, এই দুটোর গসাগু করব। এবার বলছে কত মাপের বর্গাকার টালি। এবার টালিগুলো যে বসবে এখানে সবটি সমান মাপের টালি বসবে, ঠিক আছে? কোনো এলোমেলো বসবে না, সমস্ত একদম সমান বর্গাকার মাপেরই বসবে, আয়তাকার মাপের বসবে না। তো এবার এখান থেকে আমরা গসাগু বের করে নিই। তো 4 দিয়ে দিই, 4 7 28, 4 7 28, 4 দিয়ে 4 25, 100, তো 8 যাবে না, তো গসাগু হচ্ছে কত, 4। অর্থাৎ একটা এই যে টালিটা, একটার সাইড যেটা পেলাম আমরা, টালির একটা সাইড হচ্ছে 4 মিটার, তাহলে অপর সাইডটাও কত হবে? যেহেতু এটা বর্গাকার টালি তাহলে এটাও 4 হবে। তাহলে এর ক্ষেত্রফলটা কত হয়ে যাবে? তাহলে 4 গুণ 4, 4 4 কত, 16, তাহলে 16 বর্গ মিটার। তাহলে কত মাপের বর্গাকার টালি ব্যবহার করা যাবে? 16 বর্গ মিটার। অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 23 নম্বরটা দেখো কি বলছে, 225 মিটার ইন্টু 48 মিটার পরিমাপের একটি আয়তাকার অংশকে বাঁধাতে সর্ববৃহৎ বর্গাকার মাপের কতগুলি টালি লাগবে? সর্ববৃহৎ অর্থাৎ আমাদের কি করতে হবে, গসাগু। কি বের করার জন্য? টালির মাপটা বের করার জন্য। তো 225 আর 48 এর কি করব, গসাগু করব। তো 3 দিয়ে দিই, 3 দিয়ে 3 7 21, 3 5 15, 3 দিয়ে 3 3 16 48। তো দেখো, এখানে আমরা যেটা টালির মাপটা, যেটা বর্গাকার টালি বা টালস যাই বলো না কেন, সেটা হচ্ছে তোমার 3/3। তো আমাদের কি এটা জানতে চেয়েছে? এটা কিন্তু আমাদের জানতে চায়নি, জানতে চেয়েছে কি কতগুলি টালি লাগবে। যখন জানতে যাবে কতগুলি টালি লাগবে, তখন যেই পার্টটা দেখো বেঁচে আছে, এই যে 75 আর 16, তখন জাস্ট এই দুটোর গুণ করে দেবে। তাহলে 16 5 80, 80 শূন্য হাতে থাকলো 8, আর 16 সাথে হচ্ছে 112, তাহলে হচ্ছে তোমার 120, তাহলে 1200টি টালি লাগবে। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। দুটো কোশ্চেন আলাদা আলাদা টাইপের আছে, একটু বুঝে সুঝে অ্যান্সার করবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 24 নম্বরটা দেখো কি বলছে, 10 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার বাগানের বাইরের দিকে সমান পরিসর বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল 44 বর্গ মিটার। রাস্তাটি কত মিটার চওড়া? তো দেখো, এর আগের প্রশ্নগুলো তো আমাদের রাস্তার ক্ষেত্রফল জানতে চাইছিল, এবার আমাদের রাস্তাটি কত মিটার চওড়া সেটা জানতে চেয়েছে। কোনো ব্যাপার না। তো আমাদের যেটা বাগানটা আছে সেটা হচ্ছে আমাদের কোন বাগান, বর্গাকার বাগান। তো বর্গাকার বাগানের আমাদের একটি বাহু বলে দিয়েছে কত, 10 মিটার বাহু বিশিষ্ট। তো এটা যদি আমাদের 10 হয়, এটাও 10 হবে যেহেতু বর্গাকার আছে, নো ডাউট। এবং তার বাগানটির বাইরের দিকে কি আছে, সমান পরিসর বিশিষ্ট রাস্তা আছে। তো এই রাস্তা এঁকে নিয়ে একটা সমান
পরিসর বিশিষ্ট একটা রাস্তা আছে। তো এই রাস্তাটা কত মিটার চওড়া সেটা আমরা জানি না, সেটাকে আমরা ধরে নিলাম এক্স মিটার। এটা হচ্ছে এক্স মিটার, এদিকেও হচ্ছে এক্স মিটার, ঠিক আছে। তাহলে এই বাহুটা কত হয়ে যাবে? 10 তো ছিলই, এই যে এইখান থেকে এটুকু হচ্ছে 10, আর এটা হচ্ছে এক্স আর এক্স মানে 2x। তাহলে এটার ক্ষেত্রফল কত হয়ে যাবে? এটা হচ্ছে তোমার 10 প্লাস 2x, আর এটা হচ্ছে তোমার 10 প্লাস 2x। তাহলে ক্ষেত্রফল কি হয়ে যায়? 10 প্লাস 2x তার হোল স্কোয়ার। এখান থেকে যদি আমরা, অর্থাৎ বড় বর্গাকারটা থেকে যদি আমরা ছোট বর্গাকারটা বাদ দিয়ে দিই, ছোট বর্গাকারটা কিভাবে পাবো? এটা হচ্ছে তোমার 10, আর এখানে এই বাহুটা কত হবে? 10। তাহলে এটা হচ্ছে তোমার 10 এর স্কোয়ার, বাদ দিয়ে দিই, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো, যেটা আমাদের বলে দেওয়া হয়েছে কত? 44 বর্গ মিটার। জাস্ট এটাকে সলভ করব। তো দেখো, এই পুরোটাকে যদি আমরা এ ধরে নিই, পুরোটাকে যদি আমরা এ ধরে নিই, আর এটাকে যদি আমরা বি ধরে নিই, তাহলে কি হচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আছে না একটা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? তো এই ফর্মুলা অনুযায়ী করব, অর্থাৎ একবার যোগ করব। তো 10 প্লাস 2x প্লাস 10, একবার যোগ করলাম, একবার কি করব? বিয়োগ করব। 10 প্লাস 2x মাইনাস 10 ইজ ইকুয়াল টু কত হয়? 44। তো দেখো এখানে কত দাঁড়াচ্ছে? দেখো 10 আর 10 এ 20, 20 প্লাস 2x, 20 প্লাস 2x, আর এখানে তোমার 10 প্লাস 10 মাইনাস 10 কাটা যাবে, তাহলে এটা হচ্ছে তোমার কত দাঁড়াচ্ছে? 2x। 2x ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 44। তাহলে এই 2x যেটা আছে, এই 2 দিয়ে এটা কাটতে গেলে কত হয়ে যাবে? 22। তাহলে দেখো এখানে দাঁড়াচ্ছে কত? 20 প্লাস 2x ইন্টু x ইজ ইকুয়াল টু 22। তো দেখো এখানে আমরা আর কিছু করব না, এখানে যদি আরো সলভ করতে যাই তাহলে এখানে আমাদের দ্বিঘাত সমীকরণ সলভ করতে হবে। তো আমরা দ্বিঘাত সমীকরণে যাচ্ছি না, আমরা এখান থেকে x এর মান পুট করব, তাহলে কিন্তু আমরা পেয়ে যেতে পারি। দেখো এখানে আমরা যদি x এর মান 1 পুট করি, x এর মান যদি আমরা 1 পুট করি তাহলে কি আমাদের 22 আসে? দেখো তাহলে 20 প্লাস 20 প্লাস x এর মান যদি 1 পুট করি, 2 1 কে 2, তাহলে কত হচ্ছে? x এর মান 1, তাহলে 22 আসছে, দেখে নিই আমরা। তাহলে 20 আর 2 22, 22 1 কে 22, তাহলে আমাদের কি এই যে 1 যেটা ধরলাম x এর মান, সেটা কিন্তু আমাদের স্যাটিসফাইড। তাহলে আমরা x এর পরিবর্তে x টা মানে কি ধরলাম? রাস্তাটা কতটা চওড়া, তাহলে রাস্তাটা কত মিটার চওড়া? 1 মিটার। তাহলে আমাদের অপশন টেস্ট করেও কিন্তু আমাদের অ্যান্সারটা করা যাবে। তো এই প্রশ্নের ক্ষেত্রে অপশন টেস্ট করাটাই বেটার। তাহলে আমাদের অপশনটা হয়ে যাবে কি? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 25 নম্বরটা দেখো কি বলছে? 144 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বাগানের ভেতরের দিকে সমান পরিসর বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল 80 বর্গমিটার। রাস্তাটি কত মিটার চওড়া? সেম একই রকম ভাবে, কিন্তু এবার রাস্তাটি আছে ভেতরের দিকে। তো দেখো 144 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে 144 হচ্ছে ক্ষেত্রফল, তাহলে এর বাহু কত হয়ে যাবে? তাহলে এর বাহুটা হচ্ছে রুট করে দেবো। 144 এর যদি আমরা রুট করে দিই, তাহলে আমরা বাহুটা পেয়ে যাবো, সেটা কত হয়ে যাবে? 12। তাহলে একটি বাহু পেয়ে যাবো আমরা 12, তাই না? এবার রাস্তাটা কোন দিকে আছে? বলছে ভেতরের দিকে আছে রাস্তাটা, তাহলে এরকম ভেতরের দিকে আছে। এবার বলছে রাস্তার ক্ষেত্রফল বলে দিয়েছে আমাদের, রাস্তাটি কত মিটার চওড়া, তো চওড়াটা জানি না। তো সাপোজ আমরা ধরলাম এটা এক্স, এদিকেও এক্স, তাহলে এটা কি হয়ে যাবে? 12 মাইনাস এক্স এক্স 2x বাদ, 12 মাইনাস 2x, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করতে পারি? বড় বড় যেটা বর্গাকার আছে ওটার ক্ষেত্রফল যেটা হয়ে যাবে কত? 12 স্কোয়ার। তাহলে 12 স্কোয়ার থেকে বাদ দিব কত? 12 মাইনাস 2x তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু রাস্তার ক্ষেত্রফল যেটা দেওয়া হয়েছে কত? 80। এবার জাস্ট সলিউশন করব। এটাকে যদি আমরা a ধরে নিই এবং এটাকে যদি আমরা b ধরে নিই, তাহলে দেখো এই a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা, তাহলে একবার a প্লাস b করবো, একবার a মাইনাস b করবো। তাহলে a প্লাস b অর্থাৎ 12 প্লাস 12 মাইনাস 2x, একবার a প্লাস b করলাম, ইন্টু a মাইনাস b, তাহলে 12 প্লাস 12 মাইনাস 12 মাইনাস মাইনাসে প্লাস 2x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 80। একবার প্লাস করলাম, একবার মাইনাস করলাম, ঠিক আছে।
একবার a প্লাস বি করলাম, একবার a মাইনাস বি করলাম। তো দেখো এখানে 12 কত হয়ে যাবে, 12 হয়ে যাবে 24 মাইনাস 2x, আর এখানে প্লাস 12 মাইনাস 12 কাটা যাবে, এটা হবে তোমার গুণ 2x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 80। তো দেখো এখান দিয়ে 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে কাটা যাবে হচ্ছে তোমার 40, আর এখান থেকে তোমার 2 যদি কমন নিয়ে নিই তাহলে 12 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 40। তাহলে এই 2 দিয়ে আবার কাটা যাবে, সেটা হয়ে যাবে 20। তাহলে দেখো এখানে এক্স এর মান আমরা কত বসাতে গেলে আমাদের 20 স্যাটিসফাইড হবে। তো আমরা সাপোজ যদি এক্স এর মান এখানে 2 পুট করি, এক্স এর মান যদি এখানে 2 পুট করি তাহলে 12 মাইনাস 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 20 হচ্ছে কি, সেটা আগে আমরা দেখবো। দেখো 12 থেকে 2 বাদ হচ্ছে 10, 10 এর সাথে 2 গুণ করতে গেলে হচ্ছে 20। সুতরাং আমাদের এটা স্যাটিসফাইড। তাহলে আমরা এক্স এর মান কত বসছি স্যাটিসফাইড হলো, 2 বসে। সেখানেও আমরা অপশন টেস্ট করে দেখলাম যে 2 স্যাটিসফাইড হচ্ছে, অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। আদারওয়াইজ আমাদের না হলে দ্বিঘাত সমীকরণ করতে হবে। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 26 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি বর্গাকার ক্ষেত্রের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল 39 বর্গমিটার। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার? এটা হচ্ছে আমাদের একটা বর্গক্ষেত্র, ঠিক। এবার এর মাঝখান দিয়ে একটি রাস্তা গিয়েছে দৈর্ঘ্য প্রস্থ বরাবর। তো এই রাস্তাটি কত মিটার চওড়া সেটা বলে দিয়েছে, কত মিটার চওড়া, 1 মিটার চওড়া বলে দিয়েছে, এবং ক্ষেত্রফলটা বলে দিয়েছে রাস্তার। তো আমরা কি করে পাবো? তো দেখো বড় যেই বাহুটা আছে, এই বাহুটা যায়, এই বাহুটার মান তো জানি না, তো এই বাহুটার মান আমরা ধরে নিলাম এক্স। তো এটার ক্ষেত্রফল কত হয়ে যাবে, বাহুর স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস, এখান থেকে কি বাদ দেবো, আমরা রাস্তার ক্ষেত্রফল বের করছি, ঠিক আছে। যেহেতু আমাদের এখানে রাস্তার ক্ষেত্রফলটি দেওয়া আছে, রাস্তার ক্ষেত্রফলটা কিভাবে পাবো, দেখো বড় বাহুটার ক্ষেত্রফল থেকে আমরা যদি এই যে ছোট ছোট 4টা খোপ দেখতে পাচ্ছ, এই 4টা খোপের ক্ষেত্রফল বাদ দেবো, কিভাবে পাবো, তো 4টা যেহেতু খোপ আছে 4 লিখবো, 4 গুণ, দেখো বড় বাহুটা হচ্ছে এক্স, বড় বাহুটা হচ্ছে এক্স, এখান থেকে কত বাদ দেবো, রাস্তার ক্ষেত্র, রাস্তাটি কতটি চওড়া, 1 মিটার চওড়া, তাহলে এটা 1 মিটার বাদ দিলাম। এবার এটাকে দেখো দুটি ভাগে ভাগ করে দাও, কারণ কটা খোপ আছে, দুটি খোপ আছে, ওই 2 দ্বারা ভাগ। তাহলে এই যে ছোট এই এই খোপটা দেখতে পাচ্ছ, এই বাহুটার মান হয়ে গেল এক্স মাইনাস 1/2। তাহলে তাহলে এটারও ক্ষেত্রফল বাদ দিতে হবে, অর্থাৎ বড় বাহুটা থেকে যদি আমি ছোট ছোট 4টা খোপ বাদ দিয়ে দিই এক্স মাইনাস 1/2, তাহলে আমরা কিন্তু রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো, যেটা দেওয়া হচ্ছে কত, 39। ঠিক আছে, তো দেখো এটার ক্ষেত্রফল হবে তো স্কোয়ার। তো দেখো এইখানে দেখো 2 এর স্কোয়ার 4 হবে, তো এই 4 এই 4 কাটাই যাবে আলটিমেটলি। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 39। তো দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি ফর্মুলা ফেলি আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে এ প্লাস বি অর্থাৎ এক্স মাইনাস 1, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি এক্স, এটা মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস ইজ ইকুয়াল টু 39। তো দেখো এখানে হচ্ছে তোমার এক্স আর এক্স 2x মাইনাস 1, আর এখানে দেখো এক্স প্লাস এক্স মাইনাস এক্স কাটা যাবে, 1 এর মান তো আর কিছু পুট করার দরকার নেই, ইজ ইকুয়াল টু 39। তো দেখো এখানেও সেম একই রকম ভাবে আমরা এক্স এর মান পুট করব। এটা হচ্ছে দেখো 2x আছে, তো তো 2x ই রাখলাম, এই মাইনাস 1টা এদিকে যদি চলে আসে তাহলে এটা হয়ে যাবে প্লাস, অর্থাৎ 40 হয়ে যাবে, 39 যোগ 1 40 হয়ে যাবে, তাহলে 2 দিয়ে এটা কাটতে গেলে হবে কত, 20। তাহলে x এর মান এখানে আমি পেলাম 20, অর্থাৎ আমি এই যে বড় বাহুটা ধরেছিলাম x, এটার মান পেলাম আমরা কত, 20। তাহলে এই বাহুটা যদি 20 হয় তো এই বাহুটাও 20 হবে। জানতে কি চেয়েছে, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত, তাহলে 20 স্কয়ার হয়ে যাবে, তাই না। তাহলে 20 স্কয়ার, বাহুর স্কয়ার হয়ে যায় আমাদের ক্ষেত্রফল, তাহলে 20 স্কয়ার কত, 400। তাহলে 400 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নি। 27 নম্বরটা দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 120 মিটার, পরিসীমা অর্থাৎ 2 ইন্টু এ প্লাস বি। 27 নম্বরটা দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 120 মিটার, দৈর্ঘ্য 10 মিটার কমালে এবং প্রস্থ 10 মিটার বাড়ালে এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো সাপোজ ধরে নাও এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র,
ঠিক আছে, এই টোটাল বাহুটা কত আমি জানি না, সাপোজ ধরলাম এটা আমাদের এক্স একটি বাহু, দৈর্ঘ্য হচ্ছে আমাদের এক্স একটি বাহু এবং প্রস্থ হচ্ছে আমাদের এক্স একটি বাহু। এবার দেখো কি বলছে, দৈর্ঘ্য 10 মিটার কমালে, তাহলে দৈর্ঘ্য এটার নাম তো দৈর্ঘ্য, এটার নাম হচ্ছে দৈর্ঘ্য, আর এটার নাম হচ্ছে কি প্রস্থ। তো দৈর্ঘ্য কি বলেছে 10 মিটার কমালে, তাহলে 10 মিটার এখান থেকে কমিয়ে দিয়েছে। সাপোজ ধরে নিলাম এখানে এইরকম ধরে কেটে নিয়েছে, এটা হচ্ছে 10 মিটার, এখানে সাপোজ এটা হচ্ছে কেটে নিয়েছে, ঠিক আছে, 10 মিটার কমিয়ে দিয়েছে এবং প্রস্থ 10 মিটার বাড়িয়ে দিয়েছে। তাহলে এখানে ছিল এক্স, এখানে ধরে নিলাম 10 বাড়িয়ে দিল, অর্থাৎ এই যে এই প্রস্থটা আছে এটা এখান থেকে 10 বাড়িয়ে দিল। এবার কি বলছে, এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হলো। তাহলে এই যে এইরকম একটা বাহু যেটা দাঁড়ালো, এটা একটা বর্গক্ষেত্রে পরিণত হলো, ঠিক আছে। ছবিটা আঁকাটা ঠিকঠাক হলো না, বুঝে নেওয়ার চেষ্টা করো। তো এটা হচ্ছে আমাদের প্রস্থ বেরালো, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বেরালো। এবার দেখো আমরা কি জানি, এখানে যেহেতু আমাদের পরিসীমা দেওয়া আছে, আমরা পরিসীমার ফর্মুলা কি জানি। পরিসীমা কার পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা আমরা কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না। তো এখানে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা কত দেওয়া আছে, 120। তাহলে দেখো 120 ইজ ইকুয়াল টু কত, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য কত আছে x মাইনাস 10, প্রস্থ কত আছে x প্লাস 10, তাই না। তাহলে দেখো এটা 2 দিয়ে এটাকে কাটতে গেলে কত হচ্ছে, 2 6 12 অর্থাৎ 60। তাহলে দেখো এখানে এখানে দেখো তোমার -10 + 10 কাটা যাবে, তাহলে 60 ইজ ইকুয়াল টু কি পড়ে যাচ্ছে, x আর x 2x, তাহলে 2 দিয়ে এটা কাটা গেলে হচ্ছে তোমার 30 বা 30, তাহলে x এর মান কত পাচ্ছি আমরা 30। আমাদের কি জানতে চাইছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল অর্থাৎ কি দৈর্ঘ্য গুণন প্রস্থ হয়। তাহলে x এর মান যদি আমরা 30 পাই, তাহলে 30 থেকে 10 বাদ এটা হয়ে যাবে, তাহলে কত, x এর মান আমরা পেলাম 30, তাহলে 30 থেকে 10 বাদ এটা হয়ে যাবে, তাহলে কত, 30 মাইনাস 10, তাহলে এটা হয়ে যাবে তোমার 20, আর এটা কত হয়ে যাবে 30 প্লাস 10, তাহলে 30 আর 10 কত হয়ে যায় 40। তাহলে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কিভাবে বের করি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না। তো দৈর্ঘ্য কত পেলাম 20 আর প্রস্থ কত পেলাম 40, তাহলে 4 2 8 আর 2 0 অর্থাৎ 800 বর্গ মিটার। অপশন বি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 28 নম্বরটা দেখো কি বলছে, 900 বর্গ সেমি বর্গাকার স্থান বেষ্টন করে এমন ভাবে তার দিয়ে একটি আয়তক্ষেত্র গঠন করা হলো যার দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে। তো এরকম একটা বর্গক্ষেত্র আছে যার ক্ষেত্রফল বলে দিয়েছে কত, 900 বর্গ সেমি। এটা যদি 900 বর্গ সেমি হয় ক্ষেত্রফল, তাহলে বাহুগুলো কত হবে, এটা হবে 30, যা রুট করে দিলে পেয়ে যাই আমরা, তাই না। তাহলে এটাও হবে 30। এবার কি বলছে দেখো, যে এখান থেকে সাপোজ আমি ভাবো খুলে নিলাম, খুলে নিয়ে একটা আমি আয়তক্ষেত্র গঠন করলাম, যেখানে বলে দিয়েছে আয়তকার গঠন করা হলো, এখান থেকে আমরা একটা আয়তকার গঠন করব যার দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ, প্রস্থ যদি হয় আমাদের 1, তাহলে দৈর্ঘ্য কত হয়ে যাবে 5 গুণ। তাহলে দেখো আমাদের বাহুগুলো যতই হোক না কেন এটার কিন্তু পরিসীমাটা সেম থাকবে, তাই না। তাহলে এর পরিসীমাটা কত হবে, এটা যেহেতু বর্গক্ষেত্র, তাহলে এর পরিসীমা তো কি হয়, 4টা বাহুরই যোগফল হয়, ওটা যদি 30, এটাও যদি 30 হয়, এটাও 30 হবে, এটাও 30 হবে, অর্থাৎ 4 3 12। এর তাহলে পরিসীমাটা কত, পরিসীমা হচ্ছে 120 বর্গক্ষেত্র, এটা হচ্ছে বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্রের পরিসীমা যদি 120 হয়, তো আয়তক্ষেত্রের পরিসীমা তো একই হবে, 120 হবে, তাই না। তো এর পরিসীমার ফর্মুলা আমরা কি জানি, আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো দৈর্ঘ্য যোগ প্রস্থ
তাহলে এর তো পরিসীমাটা তো একই হবে, কত হবে? 120 হবে, তাই না? তাহলে দেখো 5 আর 1 6, এটা যদি আমরা x ধরে নিই তাহলে আরো বেটার হবে। 5x, এটা 1x, তাহলে এটা হচ্ছে তোমার কত? x আর x 6x 6 দিয়ে 12x, তাহলে এটা হচ্ছে কত? 12x। 12x ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে? 120। তাহলে x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 12 10 120। তাহলে x এর মান যদি আমাদের 10 বের হয়, আমাদের জানতে কি চাই? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে x এর মান জাস্ট 10 পুট করে দাও, তাহলে 5 10 এ কত হয়ে যায়? এখানে যদি যদি আমরা x এর মান 10 পুট করি, তাহলে 5 10 এ 50, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 50 এবং প্রস্থ তাহলে কত দাঁড়াচ্ছে? প্রস্থ দাঁড়াচ্ছে 1 ইন্টু 10 ইজ ইকুয়াল হচ্ছে তোমার 10। তাহলে দৈর্ঘ্যের সাথে প্রস্থ যদি গুণ হয়ে যায় তাহলে ক্ষেত্রফল পেয়ে যাব, তাই না? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে 50 10 এ 500, তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে 500। এখানকার অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। দেখো বাহুগুলো যতই হোক না কেন পরিসীমা তো আমাদের সেম হবে, তাই না? এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা। তো চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 29 নম্বরটা দেখো কি বলছে, একটি বর্গাকার উদ্যানের বাইরের চারপাশে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। তো এটা একটা উদ্যান, বর্গাকার একটি উদ্যান আছে এবং বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। তো বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তাটা হচ্ছে 2 মিটারের চওড়া রাস্তা, ঠিক আছে? এটা হচ্ছে 2 মিটার, এদিকেও হচ্ছে 2 মিটার চওড়া রাস্তা আছে। তো রাস্তার ক্ষেত্রফলটা দেওয়া আছে 256 বর্গ মিটার। উদ্যানের ক্ষেত্রফল কত? তো এই বাহুটাকে যদি আমরা সাপোজ ধরে নিই এক্স, তাহলে আমাদের বড় বাহুটা কত হয়ে যাবে? এক্স প্লাস এক্স প্লাস কত হয়ে যাবে? 4। 2 আর 2 যোগ করলে কত হয়ে যায়? 4। তাহলে বড় উদ্যান যেটা আছে, বাইরের যেটা ইটা আছে, বাইরে যেটা বর্গাকারটা আছে, তাহলে সেটার ক্ষেত্রফল থেকে যদি আমরা উদ্যানের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, উদ্যানের ক্ষেত্রফল কিভাবে পাবো? এটা যদি এক্স হয়, এটাও এক্স হবে, অর্থাৎ এক্স স্কোয়ার যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো, যেটা দেওয়া হচ্ছে 256। তো দেখো এটা এ প্লাস বি, সরি এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি ফেলি তাহলে এটা দাঁড়াবে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। মাইনাস বি হতে গেলে তো এখানে দেখো তোমার এ মাইনাস বি, অর্থাৎ 4 মাইনাস মাইনাসে প্লাস এক্স ইজ ইকুয়াল টু 256। তো এখানে দেখো প্লাস মাইনাসে কাটাই যাবে, এখানে তো প্লাস, তাহলে এটা হচ্ছে তোমার এক্স আর এক্স 2x প্লাস 4 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 256। তাহলে 4 দিয়ে এটা কাটতে গেলে 4 6 24, 4 4 16, তাহলে এটা দাঁড়াচ্ছে তোমার 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু 64। তাহলে 2x ইজ ইকুয়াল টু এই 4টা দিয়ে চলে গেলে হয়ে যাবে 60, আর এটা দিয়ে এটা কাটা গেলে হয়ে যাবে 30। তাহলে x এর মান কত পেলাম? 30। x এর মান পেলাম 30। জানতে কি চেয়েছে? উদ্যানের ক্ষেত্রফল। উদ্যান কোনটা? ভিতরটা উদ্যান। x এর মান যদি 30 হয়, x এর মান যদি আমাদের 30 হয় তাহলে 30 এর স্কয়ার হয়ে যাবে কি আমাদের উদ্যানের ক্ষেত্রফল। তাহলে x এর মান কত পেলাম? 30, এবং 30 যদি আমরা স্কয়ার করে দিই তাহলে উদ্যানের ক্ষেত্রফল পেয়ে যাবো কত? 900। তাহলে অপশন সি হয়ে যাবে ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 30 নম্বরটা দেখো কি বলছে, একটি ঘরের মেঝে আয়তাকার যার পরিসীমা 18 মিটার, ঘরটির উচ্চতা 3 মিটার হলে তার 4 দেওয়ালের ক্ষেত্রফল কত বর্গ মিটার? তো এটা হচ্ছে আমাদের একটা আয়তাকার, তাই না? এবং এর পরিসীমাটা দেওয়া আছে। পরিসীমা মানে কি জানি আমরা? পরিসীমা ইজ ইকুয়াল টু আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে? এবার 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল আমরা কিভাবে পাবো? সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, 2 ইন্টু দৈর্ঘ্য, এটা হচ্ছে তোমার 3D অ্যানিমেশনের কোশ্চেন, আয়ত ঘনর কোশ্চেন, ঠিক আছে? তো যখন আমরা আয়ত ঘনতে যাব তখন আমরা আরো ডিটেলস আলোচনা করব। দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু হয়ে যায় উচ্চতা, ঠিক আছে? তো দেখো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ পরিসীমাটা দেওয়াই আছে কত? 18।
এখানে 18 জাস্ট পুট করে দাও। আর উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা দেখো 3 দেওয়া আছে, ঘরটির উচ্চতা 3 মিটার। তো জাস্ট এখানে 3 পুট করে দাও, তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাবো 18 3 54। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? 54 বর্গ মিটার। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 31 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 8 মিটার, 6 মিটার, 4 মিটার মাপের ঘরের 4 দেওয়াল 40 সেমি বেধের কাগজ দিয়ে ঢাকতে প্রতি মিটারে 10 পয়সা হিসাবে কত টাকা খরচ পড়বে? এই ক্ষেত্রে মাথায় রাখবে, এরকম যদি ডেটা দেওয়া থাকে তাহলে প্রথমটা হয় দৈর্ঘ্য ঘরের, তারপরটা হচ্ছে প্রস্থ এবং তারপরটা হচ্ছে উচ্চতা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা 4 দেওয়ালের ক্ষেত্রফলটা বের করে নেব। 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি বলেছিলাম আমি? প্রথমে আমরা কি বের করব? পরিসীমা বের করব। পরিসীমার ফর্মুলা কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর উচ্চতা তো 4টা দেওয়ালেরই সমান, তাই উচ্চতা দিয়ে গুণ। উচ্চতা কত আছে? 4 মিটার, তাই না? তাহলে এখান থেকে ক্ষেত্রফল কত বেরাচ্ছে 4 দেওয়ালের? 2 ইন্টু দৈর্ঘ্য কত আছে? 8, প্রস্থ কত আছে? 6 গুণ 4, তাহলে ক্ষেত্রফল কত বেরাচ্ছে? 4 2 8, 8 আর এদিকে 14, 14 8 112, 112 মিটার স্কোয়ার বা বর্গ মিটার। ঠিক আছে, এবার দেখো এখানে দেখো কি বলেছিল যে ঘরের 4 দেওয়াল 40 সেমি বেধের। তো এটা 40 সেমি আছে, সেমিটাকে আমরা কিসে কনভার্ট করব? মিটারে কনভার্ট করব। তাহলে সেমি থেকে মিটারে কনভার্ট করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 40 সেমি সমান আমরা লিখতে পারি 0.4 মিটার। ঠিক আছে, তো 40 সেমি বেধের কাগজ দিয়ে ঢাকতে প্রতি মিটারে এত টাকা হিসাবে খরচ পড়ে। তো এবার আমরা কি করব? দেখো 4 দেওয়ালের ক্ষেত্রফল কত বেরিয়েছিল? 112 মিটার স্কোয়ার। তাকে আমরা ভাগ করব, কতটি বেধের কাগজ লাগছে? 4 মিটার বেধের, 0.4 মিটার বেধের কাগজ লাগছে। এবং এবার এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, দেখো এখানে মিটার মিটার কাটা যাবে, তাহলে পড়ে থাকবে এখানে একটা মিটার। আর এই যে দশমিকটা আছে, এই দশমিকটা উঠে গিয়ে উপরে হয়ে যাবে 10, তাই না? তাহলে যে দাঁড়াচ্ছে কত আমাদের? 4 দিয়ে কাটা যাবে এটাকে, 4 দিয়ে 4 2 8, 4 8 32, 280 মিটার, 280 মিটার। এবং বলছে প্রতি মিটারে 10 পয়সা করে খরচ হচ্ছে। 280 মিটার মানে 1 মিটারে 280 মিটার হচ্ছে আমার টোটাল। ঠিক আছে, তাহলে আমার 1 মিটারে খরচ হচ্ছে কত? 10 পয়সা। তাহলে 280 মিটারে কত খরচ হবে? কত টাকা খরচ হবে? ঠিক আছে, তাহলে এক কাজ করতে পারি আমরা, 280 কে 10 পয়সা মানে কত? কত টাকা সেটাকে আগে লিখে নিই আমরা। 10 পয়সা সমান হচ্ছে আমাদের 100 দিয়ে ভাগ, অর্থাৎ 0.1, 0.1 টাকা। ঠিক আছে, তো জাস্ট এটাকে 0.1 টাকা দিয়ে ভাগ করে দাও, 0.1। এই দশমিকটা উঠে নিচে হয়ে যাবে 1 এবং একটা সংখ্যা থাকার জন্য একটা 0। এই 0 এই 0 তো কাটাই যাবে, তাহলে 28 এর সাথে 1 গুণ করতে গেলে হয়ে যাবে এটা 28 টাকা। ঠিক আছে, তো আশা করি বোঝা গেছে। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 32 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, একটি ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 10 মিটার ও 8 মিটার এবং ঘরটির দেওয়ালের ফাঁকা অংশের ক্ষেত্রফল 20 বর্গ মিটার। 4 দেওয়ালে 50 সেমি চওড়া কাগজ লাগাতে প্রতি মিটারে 2 টাকা হিসাবে 640 টাকা খরচ হয়। ঘরটির উচ্চতা কত মিটার? তো এবার আমাদের উচ্চতা জানতে চেয়েছে, সেম আগের মতনই। তো দেখো 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করার আমি একটা ফর্মুলা কি বললাম?
2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা, তাই না? তো দেখো এখানে 2 ইন্টু দৈর্ঘ্য কত আছে 10, প্রস্থ কত আছে 8, উচ্চতাটা কত আছে জানি না, ওটা এইচ রেখে দিলাম, ঠিক আছে? তাহলে কত হচ্ছে 10 আর 8, 10 আর 8 হচ্ছে 18, 18 দিয়ে 36, 36 এইচ, 36 এইচ কি একটা বর্গ মিটার, ঠিক আছে? এবার দেখো কি বলছে যে 4 দেওয়ালে 50, আচ্ছা এটা কি বলছে, ঘরটির দেওয়ালের ফাঁকা অংশের ক্ষেত্রফল 20 বর্গ মিটার। আচ্ছা এটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল, সাপোজ ধরে নাও এটা তোমাদের একটা রুম, রুম বা বাড়ি। তো এই বাড়িটার 4 সাইডেই কি দেওয়াল আছে? এরকম তো হতে পারে না, এক সাইডে হয়তো আমাদের কি থাকে, দরজা থাকে, জানলা থাকে। তো এই দরজা আর জানলাতে কি এখানে কি কি লাগানোর কথা বলা হয়েছে? সাপোজ ধরে নাও তুমি যদি রং করো, তো দেওয়ালের রং আর গেটের রং নিশ্চয়ই এক করবে না, তাই না? তো এইখানে তো ঘরের ভাবো আলাদা রং করা হয়েছে, ভাবো ঘরের লাল রং করা হয়েছে, তো দরজার জানলাতে তো লাল রং করবে না, তখন তো আলাদা একটা ব্যাপার হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। সাপোজ ঘরের রং তুমি লাল করেছো কিন্তু দরজার জানলার কালারটা আলাদা করেছো, তো এই হিসাবে ভেবে নাও দরজার জানলার যে কালারটা আছে সেটাকে এখানে বাদ দেওয়া হয়েছে। এই জন্য এটাই বলছি যে ঘরটির দেওয়ালের ফাঁকা অংশ ক্ষেত্রফল হচ্ছে তোমার 20 বর্গ মিটার। তো যেটা তোমার বাদ দেওয়া হয়েছে মানে যে অংশটা, ওটাই হচ্ছে তোমার দরজা এবং জানলা, সেটা কতটা 20 বর্গ মিটার। তো ওটা এখান থেকে বাদ দিয়ে দাও, 20 বর্গ মিটার। বাদ দেওয়ার ফলে কি পেলাম আমরা, যেই ঘরের অ্যাকচুয়াল ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, মানে দরজা এবং জানলাটা বাদে। তারপর কি বলছে দেখো, 4 দেওয়ালে 50 সেমি চওড়া কাগজ লাগাতে। এবার 50 সেমি চওড়া কাগজ লাগাবো এবং প্রতি মিটারে 2 টাকা হিসেবে খরচ হয়, কিন্তু এখানে দেখো মিটার দেওয়া আছে, এখানে সেমি দেওয়া আছে। তো এটাকে আমরা এক কাজ করতে পারি, এটা 36 এইচ মাইনাস 20 যেটা বেরালো, এখানে লাগাতে বলেছে কি 4 দেওয়ালে 50 সেমি চওড়া কাগজ। এবারে আমি এখানে কাগজ লাগাবো, 50 সেমি আছে, সেমিটাকে এখানে আমরা মিটারে কনভার্ট করে নেব। মিটারে কনভার্ট করার জন্য এটাকে 100 দিয়ে ভাগ, অর্থাৎ 0.50 হয়ে যাবে, ঠিক আছে? ভালো কথা। এবার কত টাকা হিসাবে খরচ করছে প্রতি মিটারে? 2 টাকা হিসাবে খরচ করছে। তাহলে কত টাকা করে খরচ করছে? 2 টাকা করে খরচ করছে। টোটাল কত টাকা খরচ হচ্ছে সেটা বলছে 640 টাকা টোটাল। 640 টাকা টোটাল খরচ হচ্ছে। জাস্ট এটাকে সিম্পলিফাই করব, সিম্পলিফাই করলে আমরা ঘরটির উচ্চতা মানে এইচ এর মানটি এখানে পেয়ে যাব, ঠিক আছে? তো দেখো এই দশমিকটা তুলতে গেলে এখানে হয়ে যাবে 100, তো 50 দিয়ে কাটতে গেলে হচ্ছে 50 2 এ 100, তাহলে 2 2 এ 4, তাহলে এখানে দাঁড়াচ্ছে যেটা 36 এইচ মাইনাস 20 ইজ ইকুয়াল টু, এই 2 দিয়ে 4 দিয়ে এটাকে যদি কাটা যায় 4 16 64 অর্থাৎ 160, আর বা 36 এইচ ইজ ইকুয়াল টু 160, এই মাইনাসটা দিয়ে গেলে প্লাস হয়ে যাবে 20, তাহলে এটা হচ্ছে তোমার 36 এইচ ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 180, আর 36 5 180, তাহলে এইচ এর মান কত 5 মিটার। তাহলে অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 33 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি ঘরের দৈর্ঘ্য 20 মিটার এবং তার প্রস্থ উচ্চতার 4 গুণ। ঘরটির 4 দেওয়ালকে মুড়তে 9x4 মাপের 8টি কাগজ লাগে। ঘরটির ভূমির ক্ষেত্রফল কত? তো আমাদের এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য কত দেওয়া আছে 20 মিটার, প্রস্থ আর উচ্চতাটাও বলে দেওয়া হয়েছে। কেমন ভাবে বলে দেওয়া হয়েছে দেখো, প্রস্থটা কেমন বলে দিয়েছে, উচ্চতার 4 গুণ, তাহলে উচ্চতা যদি x হয় তাহলে প্রস্থটা কি হয়ে যাবে 4x বা 4x। তো এখানে আমরা 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা জানি, কি জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তো দৈর্ঘ্য কত দেওয়া আছে 20, প্রস্থ কত দেওয়া আছে 4x বা 4x, ইন্টু হাইট, হাইট কত আছে x, ঠিক আছে? এবার দেখো কি বলছে যে ঘরটি, এটা আমরা কি পেলাম 4 দেওয়ালের ক্ষেত্রফল পেলাম, তাই না? এবার বলেছে ঘরটির 4 দেওয়ালকে মুড়তে এত মাপের 8টি কাগজ লাগে। তো কত মাপের 8টি কাগজ লাগছে? 9 ইন্টু 4, এই মাপের কটি কাগজ লাগছে? 8টি কাগজ লাগছে।
তো জাস্ট এটাকে সিম্পলিফাই করে আমরা এক্স এর মানটা আগে বের করি, ঠিক আছে। তো এটা 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে 4, তাহলে এটা দাঁড়াচ্ছে তোমার 20 প্লাস 4x ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 9 2 18, 18 8 144, ঠিক আছে। তো দেখো এখানে আমরা এক্স এর মান কত পুট করতে গেলে 144 হয়, আদারওয়াইজ এটা কিন্তু মিডল টার্ম হয়ে যাবে, এবং মিডল টার্ম হতে গেলে অঙ্কটা অনেকটাই লেন্দি হয়ে যাবে। তো আমরা এখানে এক কাজ করব, 2 থেকে 2 3 4 5, এই এক্স এর মান এই চারটার মধ্যে যদি আমরা পুট করি নিশ্চয়ই একটা না একটা বেরোবে, ঠিক আছে। তো সাপোজ যদি আমরা এক্স এর মান 5 পুট করি, সাপোজ ধরে নিলাম 5, আমি বড় থেকে আসছি, সাপোজ যদি এক্স এর মান এখানে আমরা 5 পুট করি, 5 গুণ এক্স এর মান 5, 5 4 20, 20 যোগ 20 তাহলে কত হচ্ছে, 20 আর 20 তে 40, 40 5 কত হচ্ছে 200, তো এটা তো হবে না, এটা 200 হয়ে গেল, তো এই অপশনটা তোমার কাটা যাবে, ঠিক আছে। এবার দেখো যদি আমরা 4 পুট করি, সাপোজ ভেবে নাও এক্স এর মান আমরা 4 পুট করছি, এক্স এর মান কত পুট করছি 4, তো এখানে যদি আমরা 4 পুট করি, এখানে এক্স এর মান 4 অর্থাৎ 4 4 16, আর এটা হচ্ছে তোমার 20, তাহলে 20 আর 16 তো হচ্ছে তোমার 36, 36 সাথে 4 গুণ করতে গেলে কিন্তু তোমার 144 হয়ে যায়, ঠিক আছে। সুতরাং আমাদের এক্স এর মান 4 কিন্তু এখানকার স্যাটিসফাইড, ঠিক আছে। তো এক্স এর মান আমরা কত পেলাম 4, তাহলে উচ্চতাটা কত পেলাম, উচ্চতাটা পেলাম 4, ঠিক আছে। এবং প্রস্থটা কত পেলাম, প্রস্থটা পেলাম 4 4 16, প্রস্থটা পেলাম কত 16, ঠিক আছে। এবার জানতে কি চাইছে, ঘরটির ভূমির ক্ষেত্রফল কত বর্গমিটার, ঘরটির ভূমির ক্ষেত্রফল কত বর্গমিটার। তাহলে ভূমির ক্ষেত্রফল বের করতে গেলে আমরা কি করব, দৈর্ঘ্য আর প্রস্থটাকে জাস্ট গুণ করে দিলে কিন্তু আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে 20 আর প্রস্থ হচ্ছে 16, তো জাস্ট এই দুটাকে গুণ করতে গেলে আমরা ভূমির ক্ষেত্রফলটি পেয়ে যাব। তাহলে 16 দিয়ে 32 আর একটা 0 অর্থাৎ 320 মিটার, 320 বর্গ মিটার, অপশন ডি হয়ে যাবে ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 34 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 10 মিটার 8 মিটার 6 মিটার মাপের একটি ঘরে এত মিটার মাপের দুটি জানলা আছে, কটি জানলা আছে, দুটি জানলা আছে, ও এত মিটার মাপের একটি দরজা আছে, কটি দরজা আছে, একটি দরজা আছে, ঠিক আছে। এটা কিন্তু লক্ষ্য রাখবে, কথায় দেওয়া আছে বাকি দেওয়ালের ক্ষেত্রফল কত বর্গ মিটার। খুবই সহজ। তো দেখো কিভাবে করবো, আমরা 4 দেওয়ালের ক্ষেত্রফল জানি, সেটা কি 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত 10, দৈর্ঘ্য যোগ প্রস্থ, প্রস্থ 8 ইন্টু উচ্চতা, উচ্চতা কত 6, তো এটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল যদি আমরা বের করি কত দাঁড়াচ্ছে দেখো, 6 2 কত 12, 12 গুণ 10 আর 8 যোগ করলে হচ্ছে 18, তাহলে এটা হচ্ছে তোমার কত 18 দিয়ে 36 এর 6 হাতে থাকলো 3, 18 1 18 আর 3 21, 216 বর্গ মিটার, বর্গ মিটার। এটা কি 4 দেওয়ালের ক্ষেত্রফল। এবার এখান থেকে দেখো 4 দেওয়ালের ক্ষেত্রফল তো পেলাম, কিন্তু পুরোটাই তো আর দেওয়াল নেই, কি কি আছে দেওয়ালের মধ্যে, দুটি জানলা আছে, কি মাপের জানলা আছে 1/2 ইন্টু 1 এই মাপের দুটি জানলা আছে, এবং আর কি আছে ও ও অর্থাৎ যোগ, ঠিক আছে। তো আর কি আছে 2 ইন্টু 1/2 মাপের একটি দরজা আছে, তাহলে এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই 4 দেওয়ালের ক্ষেত্রফল থেকে, তাহলে আমরা কি বাকি দেওয়ালের ক্ষেত্রফলটা পেয়ে যাব, তাই না। তো দেখো এখানে 2 2 তো কাটাই যাবে, তাহলে 1 এর সাথে 1 গুণ করতে গেলে হয় 1, যোগ এখানে 2 2 কাটা যাবে, 1 এর সাথে 1 এর সাথে 1 গুণ করতে গেলে হয় 1, তাহলে 1 আর 1 এ 2, তাই না। তো 2 বর্গ মিটার। তো এটা হচ্ছে কি জানলা আর দরজার ক্ষেত্রফল। তো আর আমাদের 4 দেওয়ালের ক্ষেত্রফল ছিল 216 বর্গ মিটার, আর জানলা আর দরজার ক্ষেত্রফল বেরালো 2 বর্গ মিটার। তো বাকি দেওয়ালের ক্ষেত্রফল কত, জাস্ট এখান থেকে 2 বর্গ মিটারটা বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকলো কত 2 1 4 অর্থাৎ 214 বর্গ মিটার। অপশন সি হয়ে যাবে ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নি। 35 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 12 মিটার 10 মিটার 8 মিটার মাপের ঘরে এত মাপের 3টি জানলা এবং এত মাপের একটি দরজা আছে, ঠিক আছে।
বাকি দেওয়ালে মিটার প্রতি 1 টাকা হিসাবে 25 সেমি চওড়া কাগজ লাগাতে কত খরচ হবে? সেম আগের মতনই, জাস্ট একটু বাড়ানো হয়েছে। তো আগে আমরা 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করে নিই। সেটার ফর্মুলা কি? 2 ইনটু দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত? 12, দৈর্ঘ্য যোগ প্রস্থ, প্রস্থ হচ্ছে 10, উচ্চতা কত? 8। তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে? 8 2 16, 16 গুণ 10 আর 12 হচ্ছে 22। তাহলে 16 আর 22 কে তোমার গুণ করতে গেলে হয় 352। ঠিক আছে, 352 কি? বর্গ মিটার বা মিটার স্কোয়ার। এবার দেখো কি বলছে, যে এত মাপের 3টি জানলা আছে। তাহলে 1 পূর্ণ 1/3 ইন্টু 2, এই মাপের কটি জানলা আছে? 3টি জানলা আছে, তাই না? তাহলে এই মাপের আছে 3টি জানলা, যোগ এবং অর্থাৎ যোগ, আর কি 2 ইন্টু 1/2 মাপের কটি আছে? দরজা আছে, একটি দরজা আছে। তাহলে এবার এটার ক্ষেত্রফলটা বের করে নিই। তাহলে 3 একে 3 আর একে 4, 4/3, 4/3 ইন্টু 2 ইন্টু 3 যোগ এখানে 2 2 তো কাটাই যাবে, 1, একের সাথে 1 গুণ করলে 1। তো এখানে দেখো 3 3 কাটা যাবে, তাহলে 4 2 8 যোগ 1 মানে হচ্ছে তোমার এটা 9 বর্গ মিটার। ঠিক আছে, জানলা আর দরজার ক্ষেত্রফল হচ্ছে তোমার এত বর্গ মিটার। তাহলে বাকি দেওয়াল কত পড়ে থাকছে? তাহলে 352 বর্গ মিটার ছিল 4 দেওয়াল, আর এখান থেকে 9 জাস্ট বাদ দিয়ে দাও। তাহলে পড়ে থাকছে কত? 12 থেকে 9 বাদ হচ্ছে তোমার এদিকে 3, আর এটা হচ্ছে 4, অর্থাৎ 343 বর্গ মিটার। এটা হচ্ছে কি অ্যাকচুয়াল বাকি যেটা ঘর আছে জানলা দরজা বাদে, তার এত ক্ষেত্রফল। ঠিক আছে, এবার বলছে যে এই 343 বর্গ মিটারে 25 সেমি চওড়া কাগজ লাগাতে হবে। 25 সেমি চওড়া, তো দেখো আমরা সবগুলো মিটারে করলাম, কিন্তু এটা সেমিতে দেওয়া আছে, তো সেমিতে রাখলে তো হবে না। তাহলে 25 সেমিকে আমরা মিটারে কনভার্ট করতে গেলে আমরা 100 দিয়ে ভাগ করে 2 ঘরাকে দশমিক লাগিয়ে দেবো। ঠিক আছে, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, 25 সেমি সমান 2.5 মিটার। তাহলে এটাকে আমরা মিটারে কনভার্ট করে নিলাম। ঠিক আছে, যেহেতু সব আমাদের মিটারে দেওয়া আছে, ওই জন্য মিটারে কনভার্ট করে নিলাম, এবং প্রতি মিটারে 1 টাকা করে খরচ হচ্ছে বলছে। তাহলে জাস্ট 1 দ্বারা গুণ, এবং এটাকে জাস্ট সিম্পলিফাই করব। এই দশমিকটা উঠে উপরে হয়ে যাবে 100। তাহলে 25 দিয়ে কাটতে গেলে হয় 25 4 এ 100, 4 এর সাথে জাস্ট 343 কে গুণ করে দাও। 4 3 এ 12 2, হাতে থাকলো 1, 4 4 এ 16 1 এ 17, 17 7, হাতে থাকলো 1, 4 3 এ 12 1 এ 13, তাহলে 1372। 1372 কি টাকা? কোন অপশনে আছে? অপশন ডি তে আছে, তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 34 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি বর্গাকার ভূমি বিশিষ্ট বাক্সের মেঝের ক্ষেত্রফল 169 বর্গ সেমি এবং বাক্সের উচ্চতা 8 সেমি হলে তার ভেতর প্রতি বর্গ সেমিতে 10 টাকা হিসাবে রূপোর পাত বসাতে কত টাকা খরচ হবে? তো ক্ষেত্রফলটা দেওয়া আছে, ক্ষেত্রফল কত দেওয়া আছে? 169। তো এখান থেকে বাহুটা আমরা পেয়ে যাব, তাই না? বাহু অর্থাৎ দৈর্ঘ্য বা প্রস্থ যে কোনো একটা আমরা পেয়ে যাব। সেটা কত? জাস্ট এটা রুট লাগিয়ে দিলেই আমরা পেয়ে যাই, অর্থাৎ 169 যদি আমরা রুট লাগিয়ে দিই তাহলে কিন্তু আমরা বাহুটা পেয়ে যাই। সেটা কত? 13। তো বড় ক্ষেত্রে যেহেতু বলেছে দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু আমাদের 13ই। ঠিক আছে, তো এখানে আমরা 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করব। 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তো দৈর্ঘ্য আর প্রস্থ তো সমানই হবে যেহেতু বর্গক্ষেত্র। তাহলে 13 যোগ 13 ইন্টু উচ্চতা, তো এখানে উচ্চতা কত দেওয়া আছে? 8। তো 4 দেওয়ালের ক্ষেত্রফল কত বের হচ্ছে দেখে নিই। 8 2 16, আর 13 আর 13 26, তাহলে 16 6 96, 96 এর 6 হাতে থাকলো 9, 16 দিয়ে 32, আর 9 এ 41, অর্থাৎ 416 বর্গ মিটার। ঠিক আছে, তো এটুকু বোঝা গেল। এবার দেখো কি বলছে, যে তার ভেতরে প্রতি বর্গ সেমিতে 10 টাকা হিসেবে রূপোর পাত বসাতে কত টাকা খরচ হবে? আচ্ছা, এটা যদি আমাদের একটা ঘর হয়, তো আমরা 4টা দেওয়ালে তো লাগালাম, পাত 4টা দেওয়ালে লাগালাম, এবার আমাদের কোথায় লাগাতে হবে? নিশ্চয়ই ভূমিতে লাগাতে হবে, আর কোথায় লাগাতে হবে? ছাদে লাগাতে হবে। তো এখন আমাদের দুটো জায়গা বাকি আছে। তো 4টা দেওয়ালে লাগিয়ে আমাদের কত ক্ষেত্রফল বেরালো? 416।
তাহলে এবার আমাদের এখানে ভূমিটা অ্যাড করতে হবে, ভূমির ক্ষেত্রফল অ্যাড করতে হবে, আর কিসের ছাদের ক্ষেত্রফল অ্যাড করতে হবে, তাই না? তাহলে 416 তো এটা থাকছেই, প্লাস ভূমির ক্ষেত্রফলটা কত, দেখো ভূমির ক্ষেত্রফলটা বলেই দেওয়া আছে, ভূমি বা মেজের ক্ষেত্রফল কত 169 বর্গ সেমি। তো জাস্ট এটা 169 সেমি বর্গ সেমি যোগ করে দাও। দেখো ভূমি যত হবে ছাদও তো তাই হবে, তাই না? এটা যদি আমাদের ভূমি বা মেজে হয়, এটা যত ক্ষেত্রফল হবে ছাদেরও ক্ষেত্রফল সেমি হবে। তো এটা আমরা দুবার লিখে নেব এবং এই এবার সবটাকে যোগ করব। তাহলে যোগ করে দেখবে তোমরা কত হয়, 9 9 18, 18 এদিকে 6, 18 6 24, 24 4 হাতে থাকলো 2, তাহলে 6 6 12 13, 13 14 15, 15 5 হাতে থাকলো 1, 4 5 6 আর 1 7, 754, 754 বর্গ সেমি, সরি বর্গ মিটার, বর্গ মিটার, তাই না? তাহলে আমরা কি পেলাম, 4 দেওয়ালও পেলাম, প্লাস মেঝেও পেলাম এবং ছাদও পেয়ে গেলাম। এবার প্রতি বর্গ সেমিতে 10 টাকা করে খরচ হচ্ছে। তাহলে জাস্ট 754 সাথে 10 টাকা করে গুণ করে দাও, তাহলে কত বেরালো, 7540 এত টাকা। তাহলে এত টাকা খরচ হবে। দেখো কোন অপশনে আছে, অপশন সি তে আছে 7540 টাকা। তাহলে অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 37 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তো এই টাইপের অঙ্ক আমি তোমাদের আয়তক্ষেত্রতে করিয়েছি, সেম এখানেও রয়েছে, কিন্তু এখানে আমি তোমাদের আলাদা একটি ফর্মুলাই করাবো। সেই ফর্মুলাটা হচ্ছে এটাই, যে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই, এক্স হচ্ছে দৈর্ঘ্য, ওয়াই হচ্ছে প্রস্থ, ঠিক আছে, প্লাস মাইনাস এক্স ইন্টু ওয়াই, নিচে হচ্ছে 100। এই ফর্মুলাটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ফর্মুলা, অনেক ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে, এটাকে সাকসেসিভ রুলসও বলা হয়। তো দেখো প্রতিটি বাহু, তো দৈর্ঘ্য যদি 25 হয়, প্রস্থও কিন্তু 25ই হবে, ঠিক আছে, যেহেতু বৃদ্ধি বলেছে, বৃদ্ধি অর্থাৎ যোগ, কত বৃদ্ধি পেয়েছে 25। যদি বলতো হ্রাস পেয়েছে তাহলে কিন্তু আমরা এখানে মাইনাস নিতাম, ঠিক আছে। তো দৈর্ঘ্য যদি 25 বৃদ্ধি পায়, তাহলে প্রস্থও কি হয়েছে, দুটি, যেহেতু প্রতিটি বলেছে দুটি বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা হচ্ছে 25। তো এবার দেখো পরের যেখানে, এখানে প্লাস বসাবো না মাইনাস বসাবো, অনেকের ডাউট থাকে, দেখো এই প্লাসে প্লাসে কি হয়ে যায়, প্লাস হয়, তো সুতরাং এখানেও কি বসবে, প্লাস বসবে, ঠিক আছে। ফর্মুলা অনুযায়ী দেখো প্রথমে প্লাস বসালাম, তারপরে প্লাস বসালাম, তারপরে দেখো প্লাস না মাইনাস বসাবো, এই দুটোকে ডিপেন্ড করে এখানে বসাবো, ঠিক আছে, ইন্টু এক্স ইন্টু ওয়াই, এক্স ইন্টু ওয়াই বলতে 25 গুণ 25 ডিভাইডেড 100, এটা ফর্মুলা অনুযায়ী। তো দেখো 25 আর 25 যোগ করলে কত হয় 50, যোগ 25 25 গুণ করলে কত হয় 625। এখানে তোমরা কাটাকাটি করবে না, নাহলে লেন্দি হয়ে যাবে, বাই 100। 100 কে 625 দিয়ে ভাগ করা মানে কি, 2 ঘর আগে দশমিক চলে আসা, তাহলে 50 যোগ 2 ঘর আগে দশমিক আসা মানে কি 6.25। তাহলে এটাকে যোগ করলে কত হয় 50 আর 6 56.25, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে 56.25%। তাহলে এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার অপশন ডি, তাই না? তো চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নি। 38 নম্বরটা দেখো কি বলছে, বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 20% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। সেম একই রকম ভাবে, তো প্রথমে হচ্ছে হ্রাস পেয়েছে ওই জন্য মাইনাস, প্রতিটি বাহু যেহেতু হ্রাস পেয়েছে ওই জন্য আবার মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। আর এখানে তোমার কি হয়ে যাবে 20 গুণ 20, নিচে হচ্ছে 100। তো দেখো এখানে তোমরা 0 0 কেটে দিতে পারো, যেহেতু ছোট সংখ্যা আছে এবং ডিজিট গুলো ভালো আছে। তো দেখো 20 আর 20 তে কত হয় -40, অর্থাৎ -20 -20 হয় -40, প্লাস 2 2 4, তাহলে 40 থেকে 4 বাদ দিলে কত হয় -36। -36 মানে কি হ্রাস, ঠিক আছে। এখানে বলে দিয়েছে কত হ্রাস পাবে 36, অপশন বি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নি। 39 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, বর্গক্ষেত্রের পরিসীমা 30% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। দেখো এখানে পরিসীমার কথা বলা হয়েছে, বাহুর কথা বলা হয়নি। তোমরা জাস্ট এখানে একটা পয়েন্ট মাথায় রাখবে, যে বর্গক্ষেত্রের পরিসীমা যত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস হবে, বাহুর ক্ষেত্রেও
ক্ষেত্রেও একই হবে, একই হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটি লাইন, তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। তো দেখো এখানে পরিসীমা 30% বৃদ্ধি পেয়েছে, তার মানে বাহু কি হবে 30% বৃদ্ধি, তাই না? তো সেম একই রকম ফর্মুলা আমরা ইউজ করব। তাহলে প্রথমে 30% যেহেতু বৃদ্ধি পাওয়ার কথা বলা হয়েছে, তাহলে +30 আর এই প্লাসে প্লাসে কি হয় প্লাস, তাহলে এখানে 30 গুণ 30 নিচে হয়ে যাবে 100। তাহলে দেখো এখানে দুটা জিরো, এখানে দুটা জিরো ক্যান্সেল হয়ে যাবে, 30 আর 30 সাইড যোগ যোগ 3 আর 3 9, তাহলে 60 আর 9 69% বৃদ্ধি। ঠিক আছে, তাহলে 69% অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি হবে 69% বৃদ্ধি হবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। চলো পরবর্তী কোশ্চেনটা দেখে নিই। 40 নম্বরটা দেখো কি বলছে, বর্গক্ষেত্রের পরিসীমা 30% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে। তো পরিসীমা 30% হ্রাস পেয়েছে মানে কি, বাহুও সেম একই রকম ভাবে 30% হ্রাস পাবে, তাই না? তো আমরা ফর্মুলা কি জানি, -30 আর মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, এখানে হবে প্লাস, আর এইখানে হয়ে যাবে তোমার 30 গুণ 30 নিচে 100। জাস্ট এটাকে সলিউশন করব। তো দেখো দুটা জিরো তো কাটায় যাবে, তাহলে 30 আর 30 কত হয়ে যায় 60, মানে -60, মাইনাস মাইনাস হয় প্লাস, তাহলে -60 প্লাস 3 3 9, তাহলে 60 থেকে 9 বাদ দিলে হচ্ছে তোমার -51। তাহলে কত হ্রাস পাবে -51%, অর্থাৎ হ্রাস পেয়েছে কত 51%। মাইনাস মানে কি হ্রাস, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, অপশনে ফের মাইনাস খুঁজতে যেও না। তাহলে হ্রাস হয়েছে কত 51%। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নি। 41 নম্বরটা দেখো কি বলছে, বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 20% বৃদ্ধি পেলে পরিসীমা কত বৃদ্ধি পাবে। তো আমি তোমাদের 39 নম্বর একটি লেখা লিখিয়ে দিয়েছিলাম যে বাহু আর পরিসীমা আর বর্গক্ষেত্রের সেম হয়। তো এখানে দেখো যদি 20% বৃদ্ধি পেয়ে থাকে বাহুর ক্ষেত্রে, তাহলে পরিসীমাও সেম 20% বৃদ্ধি পেয়ে থাকবে, তাই না? খুবই সহজ, মুখে মুখে করা যাবে। চলো 42 নম্বরটা দেখে নিই। 42 নম্বরটা দেখো কি বলছে, বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 30% হ্রাস পেয়েছে, তাহলে পরিসীমা কত হ্রাস পাবে, সেম একই রকম, বাহু 30% হ্রাস পেলে পরিসীমাও 30% হ্রাস পাবে। বোঝা গেছে আশা করি। চলো নেক্সট কোশ্চেন কি আছে। 43 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 20% বৃদ্ধি পেলে বাহু কত বৃদ্ধি পাবে। তো এই টাইপের অঙ্কর ক্ষেত্রে তোমরা যদি সাকসেসিভ লাগাও তাহলে কিন্তু অ্যান্সার আসবে না, ঠিক আছে, কারণ এখানে ক্ষেত্রফলটা দেওয়া হয়েছে, বাহুটা জানতে চেয়েছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব দেখো, তো একটা হচ্ছে আমাদের আগে, একটা হচ্ছে আমাদের বর্তমান। তো ক্ষেত্রফল 20% বৃদ্ধি পেয়েছে, তো সাপোজ ধরলাম এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল, ক্ষেত্রফল তো সাপোজ ধরলাম ক্ষেত্রফল আমাদের ছিল আগে 100 এবং বৃদ্ধি পেয়েছে কত 20%, অর্থাৎ এটা বর্তমানে হয়েছে 120। ঠিক আছে, তো ক্ষেত্রফল থেকে আমরা বাহুতে কিভাবে আসবো, জাস্ট রুট লাগিয়ে দেবো। তো বাহুটা কত আসছে এখানকার 10, কিন্তু দেখো দেখো এই 120-তে যদি আমরা রুট লাগাই তো এখানে আমাদের রুটটা কিন্তু আসবে না, মানে একটু জাস্ট পয়েন্টে আসবে। তো আমরা আমাদের সুবিধার্থে এখানে আমরা জাস্ট 1 বাড়িয়ে দিব, 1 বাড়িয়ে এটাকে আমরা 121 করে দেবো। তাহলে সেখান থেকে আমরা কত পেয়ে যাবো, এটা কার 121 11 রুট। এইবার আমরা কিভাবে পাবো, যেমন আমরা প্রফিট এন্ড লসে করেছিলাম কত লাভ বা ক্ষতি, সেই টাইপের মতনই। ঠিক আছে, তোমরা যারা আমার ভিডিওটি দেখোনি প্রফিট এন্ড লসের, তারা অবশ্যই সেটি আগে দেখবে, তাহলে বুঝতে পারবে। তো দেখো আগে বাহু ছিল আমাদের 10 এবং পরে সেটা হলো 11। 11 তো না, জাস্ট এটা আমরা বাড়িয়ে আমাদের সুবিধার্থে বাড়ালাম, 1 বাড়ালাম যেন আমাদের রুট করতে সুবিধা হয়। তো 10 থেকে 11 হলো কত ইউনিট বাড়লো, 1 ইউনিট বাড়লো, তাই না? এই 1 ইউনিট বাড়লো কার উপরে বাড়লো, 10 এর উপরে বাড়লো, তাহলে 100 তে কত 10%। ঠিক আছে, তাহলে আমাদের 10% হবে। তো অপশন দেখো কিন্তু 10% নেই, থাকবে না, তার কারণ এখানে তো আমরা একটা এক্সট্রা ধরেছি, তার মানে আমরা একটু বেশি করেই ধরেছি, তাই না? তো দেখো এখানে আমরা অপশন টেস্ট করতে পারি, আমাদের তো অপশন ডি 8 হবেই না, আর বি তো হবেই না, এও হবে না, এ হবে না, কেন? কারণ আমরা এমনিতেই বেশি ধরেছি, আমাদের অপশন কিন্তু অ্যান্সার কিন্তু 10 এর বেশি হতে পারে না। তাহলে আমাদের অপশন এও হবে না, আমাদের কি হতে পারে, এতে একটু কম হবে। কত কম হবে, সামান্য কিছু একটা কম হবে, সেটাই হচ্ছে কত অপশন সি, যেটা আমাদের অপশনে দেওয়া আছে 9.54, এটাই কিন্তু আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে যাবে অপশন সি তে। ঠিক আছে, এভাবেও আমরা কিন্তু করতে পারি। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 44 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 20% হ্রাস পেলে বাহু কত হ্রাস পাবে? সেম একই রকম ভাবে আমরা এটাকে সলিউশন করব। তো এটা হচ্ছে আমাদের আগে এবং এটা হচ্ছে আমাদের বর্তমান। তো ক্ষেত্রফল দেখো, ক্ষেত্রফল আমাদের হচ্ছে আগে ছিল 100 এবং বর্তমানে সেটা 20% হ্রাস পেয়েছে, অর্থাৎ 80 হয়েছে, কমেছে। তাহলে বাহু কি হয়ে যাবে? জাস্ট রুট লাগিয়ে দাও 100, তাহলে বাহু হচ্ছে এটা 10, আর 80 তো রুট হয় না, তো জাস্ট আমরা আমাদের সুবিধার্থে 1 যোগ করে দেবো, তাহলে এটা হয়ে যাবে রুট 81। রুট 81 মানে কত? 9। তাহলে কমছে কত? কত ইউনিট কমছে? 1 ইউনিট কমছে। 1 ইউনিট কমছে, কার উপরে কমছে? 10 এর উপরে 1 ইউনিট কমছে। তাহলে 10 এর উপরে 1 যদি কমে 100 তে কত হচ্ছে? 10%, তাই না? তো যেহেতু এখানে আমরা কি করছি? কমাচ্ছি, 1 কমছে, তাহলে এখানে কি হয়ে যাবে? একটু সামথিং বাড়বে, এখানে একটু সামথিং বাড়বে। কত বাড়বে সেটা জানি না, জাস্ট এখানে আমরা অপশন টেস্ট করব। তো দেখো একটু বাড়বে, তো নিশ্চয়ই অনেকটি বাড়বে না। এখানে দেখো 12 হয়ে গেছে, 10 থেকে 12 তে এটা তো হবেই না, ঠিক আছে? তো এখানে দেখো 10 থেকে একটু বাড়বে, তো এখানে কমবেও না। এখানে তো 11 হবে না, দেখো 10 এর একটু বাড়বে, অর্থাৎ এই অপশন ডিটাই হয়ে যাবে রাইট অ্যান্সার, যেটা হচ্ছে 10.56%। আশা করি বোঝা গেছে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 45 নম্বরটা দেখো কি বলছে, একটি বর্গক্ষেত্রের বাহু 8 সেমি বাড়ালে ক্ষেত্রফল 120 বর্গ সেমি বাড়ে, বর্গক্ষেত্রটির প্রাথমিক বাহু কত? তো সাপোজ ধরে নিলাম এটা আমাদের একটা বর্গক্ষেত্র এবং এই বাহুটা দেখো কত বলে দিয়েছে যে 8 সেমি বাড়ালে, এখান থেকে ধরে নিলাম আমরা সাপোজ 8 সেমি বাড়িয়েছি, বাড়ানোর ফলে এটুকুটো আমরা বাড়িয়েছি কত? 8 সেমি। এই বাড়ানোর ফলে এর ক্ষেত্রফল হয়েছে কত? 120 বর্গ সেমি বাড়ে, এর ক্ষেত্রফলটা হচ্ছে 120 বাড়ানোর ফলে। তো এই বাহুটা কত আমরা জানি না, তো এই বাহুটা সাপোজ ধরলাম আমরা এক্স, তাহলে এই টোটাল বাহুটা, এই টোটালটা তাহলে কত হয়ে যাবে? এক্স প্লাস 8। তো আমরা আমাদের কি বের করতে বলছে? বর্গক্ষেত্রটির প্রাথমিক বাহু কত সেমি। তো প্রাথমিক অর্থাৎ এই বাহুটা কত সেমি, সেখানে আমরা এক্স এর মানটা বের করব, ঠিক আছে? তো দেখো আমরা যদি এক কাজ করি, বড় বাহুটার ক্ষেত্রফল অর্থাৎ এই বাহুটা, এটা যেহেতু একটা বর্গক্ষেত্র, তো এটা যা হোক একটু আয়তক্ষেত্র হয়ে গেছে, তো এটা কিন্তু বর্গক্ষেত্র হবে। এই বাহুটাও যা মান বেরোবে এটাও সেম একই রকমই থাকবে। এটাও যদি এক্স প্লাস 8 থাকে, তাহলে এটাও হবে কি এক্স প্লাস 8, ঠিক আছে? তো এখান থেকে যদি আমরা এক্স প্লাস 8, এটা হচ্ছে তার স্কোয়ার, অর্থাৎ এটার যদি আমরা ক্ষেত্রফল থেকে যদি আমরা এই ছোট বাহুটির ক্ষেত্রফল অর্থাৎ এই যে এইটুকুটু, এটার ক্ষেত্রফল কিভাবে পাবো? এই বাহুটা যদি এখান থেকে এই বাহুটা যদি আমাদের এক্স হয়, তাহলে এই বাহুটাও আমাদের কি হবে? এক্সই হবে, তাই না? তাহলে এক্স আর এক্স গুণ করতে গেলে হয় এক্স স্কোয়ার। তাহলে এটা থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই, তাহলে কোন ক্ষেত্রফলটা পড়ে থাকবে? এই যে 120, এই ক্ষেত্রফলটা পড়ে থাকবে, যেটা দেওয়াই আছে 120। তাহলে জাস্ট এখানে আমরা এক্স এর মানটা বের করব। তো দেখো এটা যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পুট করি, তাহলে হচ্ছে একবার এ প্লাস বি করবো, একবার এ মাইনাস বি করবো। এক্স প্লাস 8 প্লাস এক্স ইন্টু এক্স প্লাস 8 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 120। তো দেখো এক্স আর এক্স এটা হয়ে যাবে তোমার 2x প্লাস 8 ইন্টু প্লাস এক্স মাইনাস এক্স কাটা যাবে, এটা হচ্ছে তোমার 8 ইন্টু 120। তো 120 দিয়ে এটা কাটা যাবে, 8 15 তে 120। আর এখান থেকে যদি তোমার 2x ইজ ইকুয়াল টু 8টা যদি এদিকে চলে আসে, তাহলে হবে 7। আর x সমান সমান 2 দিয়ে 7 কে ভাগ করতে গেলে হয়ে যাবে 3.5। তাহলে 3.5 হয়ে যাবে কিন্তু আমাদের x এর মান। সেটাই জানতে চেয়েছিল যে বর্গক্ষেত্রটির প্রাথমিক বাহু কত। তো প্রাথমিক বাহু কত? 3.5, ঠিক আছে? অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। চলো পরবর্তী অঙ্কটা দেখা যাক কি আছে। 46 নম্বরটা দেখো কি বলছে, দুটি বর্গক্ষেত্রের পরিসীমা 24 সেমি ও 32 সেমি, এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান, ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত সেমি। দেখো এখানে স্টার চিহ্ন দেওয়া আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি পরীক্ষার কোশ্চেন আছে, এসএসসি সিজিএলও এসেছে, ঠিক আছে? তো দুটি বর্গক্ষেত্র আছে, এটা একটা বর্গক্ষেত্র এবং এটা একটা বর্গক্ষেত্র। তো পরিসীমা দেওয়া হচ্ছে তোমার কত? 24। তো আমরা পরিসীমার ফর্মুলা কি জানি? 4 গুণ বাহু ইজ ইকুয়াল টু কি হয়ে যায়? পরিসীমা যেটা দেওয়া আছে 24
তাহলে বাহু কত হয়ে যাবে? বাহু হয়ে যাবে, এটা 4 দ্বারা ভাগ যাবে, 4 6 24, তাহলে বাহু হয়ে যাবে এখানকার 6। আর সেম একই রকম ভাবে এটা কত দাও, দেখো এটার পরিসীমা দেওয়া ছিল কত 24, আর এটার দেওয়া আছে কত 32। তো এটার বাহু কত? তাহলে আমরা ফর্মুলা জানি 4 গুণ বাহু ইজ ইকুয়াল টু, পরিসীমা দেওয়া আছে 32, তাহলে এটার ক্ষেত্রে বাহু কত হয়ে যাবে? 4 দিয়ে এটা কাটা যাবে, 4 4 8 32, তাহলে এর ক্ষেত্রে বাহু হয়ে যাবে 8। হলো, তো বাহু পেলাম এখানে, এখানেও বাহু পেলাম। বলছে এদের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে বাহু তো পেলাম, তাহলে বাহুর ক্ষেত্রফল করব, অর্থাৎ এর ক্ষেত্রফল কত হয়ে যাবে? এর স্কয়ার। তাহলে এর ক্ষেত্রফল কত হয়ে যাবে? 6 6 6 এর স্কয়ার হয়ে যাবে, তাই না? অর্থাৎ বাহু গুণ বাহু মানে 36। এর ক্ষেত্রফল হবে 36, আর এর ক্ষেত্রফল কত হয়ে যাবে? 8 এর স্কয়ার, তার মানে 8 8 64 করে দিলাম। এবার বলছে ক্ষেত্রফলের সমষ্টির সমান, এবার এদের সমষ্টি করতে বলেছে, অর্থাৎ 36 আর 64 সমষ্টি করতে বলেছে, সমষ্টি করতে গেলে হবে 100। সমষ্টির সমান করলাম, সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? তো এটা যে কি পেলাম? ক্ষেত্রফল পেলাম, ক্ষেত্রফল। তো এবার এখান থেকে কি করব? আমরা বাহুতে আসবো, এখান থেকে আবার আমরা কিসে আসবো? বাহুতে আসবো। তো বাহুতে আসতে গেলে √100, তার মানে কি বাহু এখানে পেলাম 10। তো এবার পরিসীমা জানতে চেয়েছে, তাহলে পরিসীমার ফর্মুলা কি জানি আমরা? তাহলে পরিসীমা জানি আমরা কি? 4a, 4a অর্থাৎ 4 ইন্টু বাহু, পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহু। তাহলে 4 ইন্টু বাহু কত পেলাম? 10, অর্থাৎ 4 10 40। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত সেমি হয়ে যাবে? 40 সেমি হয়ে যাবে, অপশন বি। অনেকটাই ঘোরানো কোশ্চেনটা, ঠিক আছে, একটু খেয়াল রাখবে। 46 নম্বর প্রশ্ন। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখিনি। 47 নম্বরটা দেখো কি বলছে, দুটি বর্গক্ষেত্রের পরিসীমা 40 সেমি ও 32 সেমি, এদের ক্ষেত্রফলের পার্থক্যের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত সেমি? সেম একই রকম ভাবে আগের কোশ্চেনের মতো। তো দুটি বর্গক্ষেত্র আছে, তো প্রথমটির পরিসীমা বলছে 40 এবং দ্বিতীয়টির বলছে 32। তো পরিসীমা থেকে আমরা বাহুতে আসবো কেমন করে? তাহলে বাহুতে আসবো জাস্ট 4 দ্বারা ভাগ করে দেবো। তাহলে 4 দ্বারা ভাগ করলে আমরা কিন্তু বাহুতে চলে আসবো, তাই না? তাহলে 40 ভাগ 4, অর্থাৎ 4 10 40, বাহু হচ্ছে 10, 10 সেমি, যেহেতু সেমি এককে আছে। আর এই ক্ষেত্রে দ্বিতীয়টির ক্ষেত্রে এটা কত হয়ে যাবে? 32 কে জাস্ট 4 দিয়ে ভাগ করে দাও, 4 8 32, তাহলে 8 সেন্টিমিটার। এবার বলছে যে এদের ক্ষেত্রফল, আবার এদের ক্ষেত্রফল করতে বলছে, এদের আবার ক্ষেত্রফল অর্থাৎ স্কয়ার করতে বলছে। ক্ষেত্রফল মানে কি? বাহুর স্কয়ার। ক্ষেত্রফল অর্থাৎ বাহুর স্কয়ার, অর্থাৎ 10 এর স্কয়ার। 10 এর স্কয়ার কত হয়ে যায়? 100। আর এর ক্ষেত্রফল কত হচ্ছে? এর ক্ষেত্রফল হয়ে যাবে 8 এর স্কয়ার, তাহলে 8 এর স্কয়ার হয়ে যাবে 64। এবার বলছে পার্থক্যের সমান, পার্থক্য অর্থাৎ মাইনাস, তাহলে দুজনেরই ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার পার্থক্য অর্থাৎ মাইনাস করতে বলবো, মাইনাস করব, ঠিক আছে। তাহলে 100 থেকে 64 বাদ, সেটা থাকছে পরে 36। পার্থক্যের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? এটা আমরা কি পেলাম? ক্ষেত্রফল পেলাম। ক্ষেত্রফল থেকে এখান থেকে আমরা বাহুতে আসবো। বাহুতে আসতে গেলে কি করতে হবে আমাদেরকে? রুট লাগাতে হবে। √36, √36 মানে কি? 6। তাহলে বাহু পেলাম 6। এবার এখান থেকে কি পরিসীমা জানতে চেয়েছে? পরিসীমা জানতে চেয়েছে মানে কি 4 দ্বারা গুণ করব। তাহলে পরিসীমা হচ্ছে, কি? বাহু গুণ 4। তো বাহু তো পেলাম এখানকার 6, আর ফর্মুলা অনুযায়ী 4, তাহলে 4 6 24। তাহলে 24 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, 24 সেমি, ঠিক আছে, অপশন এ। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখিনি। 48 নম্বরটা দেখো কি বলছে, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 32 বর্গ সেমি, বড়টির বাহু ছোটটি অপেক্ষা 2 সেমি বেশি হলে বড়টির বাহুর দৈর্ঘ্য কত সেমি? তো এটা হচ্ছে বড় বর্গক্ষেত্র এবং এটা হচ্ছে ছোট বর্গক্ষেত্র, ঠিক আছে। তো বাহুগুলো আমরা কি করব? বাহুটা বলছে কি ছোটটি অপেক্ষা বড়টি 2 বেশি, অর্থাৎ ছোট বাহুটা যদি x হয়, তাহলে বড়টা হবে কি x+2, ঠিক আছে। এটা বলে দিয়েছে বাহু। তাহলে দেখো এটা যদি x+2 হয়, এটাও হবে x+2, এটা যদি x হয়, এটাও হবে x। তো দেখো বড়টার ক্ষেত্রফল থেকে যদি, অর্থাৎ x+2 এর ক্ষেত্রফল থেকে যদি আমরা ছোট বাহুটার ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, অর্থাৎ x² যদি বাদ দিয়ে দিই, তাহলে ক্ষেত্রফলটা পেয়ে যাব। সেই ক্ষেত্রফলের পার্থক্যটা কত দেওয়া আছে? 32। জাস্ট এখান থেকে সলভ করতে গেলে আমরা x এর মানটা পেয়ে যাব, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা সলভ করি,
এটা এটা যদি আমরা এ ধরি, এটা যদি আমরা বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা ফর্মুলা আসবে। তাহলে ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি, তাহলে এক্স প্লাস টু প্লাস এক্স ইন্টু এক্স প্লাস টু মাইনাস এক্স, অর্থাৎ এ প্লাস বি মাইনাস বি ইজ ইকুয়াল টু কত 32। তো দেখো এখানে প্লাস এক্স মাইনাস এক্স কাটা যাবে, তাহলে এটা হচ্ছে তোমার টু এক্স ইন্টু টু টু এক্স টু এক্স টু এক্স প্লাস টু ইন্টু টু ইজ ইকুয়াল টু কত 32। তাহলে 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে 16, তাহলে এই দুইটা যদি এদিকে যায় তাহলে 14, তাহলে টু এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে 14, তাহলে 2 দিয়ে কাটা যাবে, এটা হচ্ছে তোমার 2 7 14, তাহলে এক্স এর মান কত পেলাম আমরা 7। তো বলছি কি বড় বাহুটার দৈর্ঘ্য কত সেমি। তাহলে দেখো এক্স এর মান, এটা হচ্ছে আমাদের বড় বাহু, এটা হচ্ছে আমাদের বড় বাহু, তাহলে এক্স এর মান পেলাম 7, তাহলে এখানে যদি 7 পুট করি প্লাস 2, তাহলে 7 আর 2 কত 9। যদি বলতো ছোট বাহুটা তাহলে কিন্তু সেই ক্ষেত্রে হয়ে যেত কত 7। ঠিক আছে, যেহেতু বড়টা জানতে চেয়েছে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত 9। তাহলে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কেচে দেখে নিই। 49 নম্বরটা দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহু থেকে 5 সেন্টিমিটার বেশি এবং প্রস্থ বর্গক্ষেত্রের বাহু থেকে 3 সেন্টিমিটার কম। আয়তক্ষেত্রের পরিসীমা কত। তো একটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্র, একটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র। তো বর্গক্ষেত্র সাধারণত 4 কোণা হয়, আর আয়তক্ষেত্র সাধারণত এরকম টাইপের হয়, তাই না, অর্থাৎ বিপরীত দুটি বাহু সমান থাকে এবং বর্গক্ষেত্রের 4টি বাহুই সমান থাকে। তো কোয়েশ্চেনে দেখো কি বলছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহু থেকে 5 সেন্টিমিটার বেশি। তো বর্গক্ষেত্রের বাহুটা আমরা যদি এক্স ধরে নিই, কারণ এটাও যদি এক্স হয় এটাও এক্স হবে, তাই না, প্রত্যেকটা বাহুই এক্স হবে। আর আয়তক্ষেত্রের দিকে তো সমান হয় না, এখানে বলেছে বর্গক্ষেত্রের বাহু থেকে 5 সেন্টিমিটার বেশি কি দৈর্ঘ্যটা। দেখো বলে দিয়েছে দৈর্ঘ্যটা বেশি বর্গক্ষেত্রের বাহু থেকে, অর্থাৎ এটা হচ্ছে এক্স প্লাস 5, আর প্রস্থটা হচ্ছে তোমার বাহু থেকে 3 সেন্টিমিটার কম, অর্থাৎ এটা হয়ে যাবে এক্স মাইনাস 3। এবার দেখো ক্ষেত্রফল আমরা কি জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, বাহুর স্কয়ার, ঠিক। তো এই দুটোকে কি কি বলেছে, সমান বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে ক্ষেত্রফল দুটো সমান, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত পেলাম, এক্স প্লাস 5, তাহলে এটা পাচ্ছি এক্স প্লাস 5, এক্স প্লাস 5 ইন্টু প্রস্থ কত আছে এক্স মাইনাস 3, এটা সমান কার সাথে, বর্গক্ষেত্রের বাহুর সাথে, যেটা হচ্ছে এক্স স্কয়ার। তো জাস্ট এটাকে সলিউশন করি, এক্স এক্স এটা হয়ে যাবে এক্স স্কয়ার মাইনাস 3x প্লাস 5x মাইনাস 5 3 15 ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার। তো দেখো বোথ সাইড থেকে এক্স স্কয়ারটা তো কাটাই যাবে, আর এখানে হচ্ছে তোমার দেখো 5টা x থেকে 3টা x বাদ দিলে হচ্ছে এটা তোমার হচ্ছে 2x, আর এই 15টা এদিকে গেলে হয়ে যাবে তোমার প্লাস 15, অর্থাৎ x মানে আমরা পেয়ে যাবো x এর মান কত 7.5, তাই না, x এর মান পেয়ে গেলাম আমরা 7.5। জানতে কি চেয়েছে, আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা জানতে চেয়েছে। তো আয়তক্ষেত্র এবার x এর মান যেহেতু আমরা 7.5 পেলাম, তাহলে এখানে আমরা দৈর্ঘ্যটাও পেয়ে যাব। এটা যদি x প্লাস 5 হয়, তাহলে x এর মান পেলাম আমরা 7.5, আর এটা পাচ্ছি 5, তাহলে 7 পাচ্ছে 12, আর 12 তাহলে 12.5। তাহলে দৈর্ঘ্য পাচ্ছি আয়তক্ষেত্রের, দৈর্ঘ্যটা পাচ্ছি আমরা এখানে 12.5, আর প্রস্থটা কত পাচ্ছি 7.5 থেকে 3 বাদ যাবে, তাহলে এটা হচ্ছে তোমার 7 থেকে 3 বাদ মানে হচ্ছে 4.5। এবার এখানে পরিসীমা জানতে চাইছে, আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য হচ্ছে 12.5, আর প্রস্থ কত আছে 4.5, তাহলে 2 ইন্টু 12 আর 4 16, আর 5 5 হচ্ছে তোমার কত 17, তাহলে 17 2 34,
34 সেমি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর, অপশন ডি। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 50 নম্বরটা দেখো কি বলছে, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ 12 মিটার ও 5 মিটার, এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত মিটার? তো আয়তাকার বাগানের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া হয়েছে কত, 12 আর 5, তাহলে ক্ষেত্রফল কত আয়তাকার বাগানের? তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে এখানকার কত, 12 5 60, 12 গুণ 5, তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে 60। এটা কার, আয়তক্ষেত্র। আরেকটা যেটা বলে দিয়েছে দেখো, আয়তক্ষেত্রের সাথে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু সমান। এর দেখো বলেছে এর ক্ষেত্রফলের সমান কে, বর্গক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি 60 হয়, তাহলে বর্গক্ষেত্রেরও ক্ষেত্রফল কত হয়ে যাবে, 60। তাহলে আমরা লিখতে পারি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এটাও যদি 60 হয়, এটাও হয়ে যাবে 60, তাই না? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 60 হয়, তাহলে বাহুটা আমরা এখান থেকে কিন্তু সহজেই বের করতে পারবো। বাহু বের করার জন্য কি করতে হবে আমাদের, জাস্ট রুট লাগিয়ে দিতে হবে। রুট সাইডের, সাইডকে তো আমরা রুট করতে পারবো না, তাহলে আমরা এটা এক কাজ করতে পারি, ভেঙে নিতে পারি। 2 গুণ 2, 2 দিয়ে 4, 4 দিয়ে 4 15, 60। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ভেঙে নিলাম রুট সাইডটাকে, এইটা এই আকারে ভাঙলাম, 2 গুণ 2 গুণ 15। তো দেখো দুটা 2 থেকে একটা 2 আসবে সামনে এবং একটা 15টা তো থাকবে না, তাহলে 15 শুধু এমনি বসে যাবে। তাহলে 2 রুট 15 হয়ে গেল, এটা বাহু, কার, বর্গক্ষেত্রের বাহু। এবার বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তো কর্ণের ফর্মুলা কি, বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা হচ্ছে √2 ইন্টু বাহু। তো ফর্মুলা অনুযায়ী √2 ইন্টু, আর বাহুটা কত বেরালো বর্গক্ষেত্রের বাহু, 2 রুট 15। তো জাস্ট এটাকে সিম্পলিফাই করবো, দেখো রুটের ভিতরে রুটটা গুণ হয়ে যায়, অর্থাৎ 2 আর 15 দিয়ে 30, তাহলে 2 রুট 30, 2 রুট 30 হয়ে যাবে এখানকার অ্যান্সার, অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 51 নম্বরটা দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং এর দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ মিটার? তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা দেওয়া হয়েছে, দৈর্ঘ্যটা কত দেওয়া হয়েছে, 48, আর প্রস্থটা কি বলেছে, প্রস্থের 3 গুণ, অর্থাৎ 48 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে কিন্তু আমরা প্রস্থ পেয়ে যাব 3 16 48, অর্থাৎ প্রস্থটা হচ্ছে আমাদের 16। ঠিক আছে, এবার বলছি এর পরিসীমা বিশিষ্ট, তাহলে এর আয়তক্ষেত্রের পরিসীমা কি জানি আমরা, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 48 আর প্রস্থ হচ্ছে তোমার 16, তাহলে পরিসীমা কত পেয়ে যাচ্ছি আমরা, তাহলে 2 ইন্টু 48 আর 16 যোগ করলে কত হয়, 8 আর 6 14, 4 হাতে থাকলো 1, 4 5 আর 1 6, তাহলে 4 2 8, 6 2 12, অর্থাৎ 128। তাহলে ক্ষেত্র এটার পরিসীমাটা পেয়ে যাচ্ছি 128। ঠিক আছে, এবার বলছি এই পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমায় যে 128 বেরালো, ঠিক আছে, 128 কি বর্গ মিটার, তাহলে এর সাথেই সমান হচ্ছে তোমার বর্গক্ষেত্রের কি পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা, এর দুটো কি সমান বলেই দেওয়া হয়েছে কোশ্চেনে, তাহলে এটা হচ্ছে 128। তো বর্গক্ষেত্রের পরিসীমা যদি 128 হয়, তাহলে বাহু কত হয়ে যাবে, তাহলে 4 দিয়ে ভাগ, 128 কে 4 দিয়ে ভাগ করলে আমরা বাহু পেয়ে যাব, 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4 3 12, 4 2 8, অর্থাৎ 32, তাই না? এবার কি বলেছে, ক্ষেত্রফল কত জানতে চাইছে, তাহলে ক্ষেত্রফল কিভাবে পাবো, জাস্ট স্কোয়ার করে দেবো, 32 এর স্কোয়ার, তাহলে 32 এর স্কোয়ার করতে গেলে কত হয়, 1024। স্কোয়ার আমাদের মুখস্থ রাখতে হবে 1 থেকে 40 পর্যন্ত, তাই না? তাহলে 1024 অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 52 নম্বরটা দেখো কি বলছে, একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান, বর্গক্ষেত্রের বাহু 60 সেমি এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 70 সেমি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি? তো দেখো বর্গক্ষেত্রের পরিসীমা কি হয়ে যায়, 4 ইন্টু বাহু, তাই না? তো এখানে দেখো বর্গক্ষেত্রের বাহু তো দেওয়াই আছে কত, 60,
তাহলে 4 গুণ 60 মানে পরিসীমাটা কত হয়ে যাবে? 4 6 24 অর্থাৎ 240। তাহলে পরিসীমাটা পাচ্ছি আমরা কত? 240, তাই না? তো দেখো এখানে কোয়েশ্চেনে কি বলেছে যে বর্গক্ষেত্রের এবং আয়তক্ষেত্রের পরিসীমা সমান। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা যদি 240 হয়, তো আয়তক্ষেত্রের পরিসীমাও কত হয়ে যাবে? 240 হবে আয়তক্ষেত্রের পরিসীমা। এটা হয়ে যাবে কত? 240, তাই না? তো এখানে যেহেতু ক্ষেত্রফল জানতে চেয়েছে, তো আমাদের এখানে দৈর্ঘ্যটা দেওয়া আছে, আয়তক্ষেত্রের প্রস্থটা বের করতে হবে। তো আমরা ফর্মুলা কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্য যেটা দেওয়া আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 70 যোগ প্রস্থটা তো জানি না, প্রস্থটা লিখে রাখলাম, ইজ ইকুয়াল টু কি হয়? পরিসীমা যেটা পেলাম আমরা কত? 240। তো প্রস্থটা কত সেটাকে আমরা বের করি। তো 2 দিয়ে এটাকে কাটা যাবে, 2 দিয়ে কাটলে 2 2 12 তে 24 অর্থাৎ 120। তাহলে প্রস্থ সমান 120 থেকে 70 বাদ, তাহলে প্রস্থ সমান কত পাবো? 50। তাহলে প্রস্থ পেলাম 50 আর দৈর্ঘ্য পেলাম কত? দৈর্ঘ্য তো দেওয়া আছে 70। তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে? দৈর্ঘ্য আর প্রস্থর কি গুণফল, তাহলে 50 গুণ 70 অর্থাৎ 3500। অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 53 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 2 সেমি, 3 সেমি এবং 6 সেমি বাহু বিশিষ্ট তিনটি বর্গক্ষেত্রের সমন্বয়ে নতুন একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? তো দেখো এরকম একটা 2 সেন্টিমিটারের একটা বাহু আছে, একটা 3 সেন্টিমিটারের একটা বাহু আছে এবং একটি 6 সেন্টিমিটারের একটি বাহু আছে, ঠিক আছে? তো যেটা ছোটটি আছে এটা হচ্ছে তোমার 2 সেন্টিমিটারের একটি বর্গক্ষেত্র, অর্থাৎ এটা যদি 2 হয় এর ক্ষেত্রফল কত হয়ে যাবে? 4। আরেকটি বলেছে 3 সেন্টিমিটারের, এটা যদি 3 হয় তাহলে এর ক্ষেত্রফলটা কত হয়ে যাবে? 3 3 9। আরেকটি বলেছে 6, তাহলে এর ক্ষেত্রফল কত হয়ে যাবে? 6 6 36। তাহলে টোটাল ক্ষেত্রফলটা কত হলো? দেখো বলে দিয়েছে একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো, নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত। তাহলে আগে এর ক্ষেত্রফলটাকে আমরা দেখি, 36 আর 4 যোগ করলে হচ্ছে 40 আর 9 হচ্ছে 49। তাহলে এখানে ক্ষেত্রফল হচ্ছে 49 নতুন বর্গক্ষেত্রটির, আর এখানে বাহু এটা হচ্ছে ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 49। তাহলে বাহু কত হয়ে যাবে এখানকার? √49 অর্থাৎ 7। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর, WBCS প্রিলিমস এর কোয়েশ্চেন, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। যদি ভিডিওটি তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। ধন্যবাদ।